যে একটা টেকনিক ফলো করলে আপনারা রিটেন পরীক্ষা দুর্দান্ত দিতে পারবেন সেটা নিয়ে আজকে বলবো। আমি মোহাম্মদ সৈকত হোসেন, 44তম বিসিএসের শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। প্রথম হচ্ছে বাংলা বিষয়ে আসি। বাংলা বিষয়ে যখন আপনি বিসিএসের রিটেন সিলেবাস নেবেন, সেখানে যে টপিকগুলো দেখবেন সেটা আপনি ভাগ করে ফেলেন। দুইটি ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, যেটা আপনাকে মুখস্থ করতে হবে। সেকেন্ড হচ্ছে স্কিল বেসড, যেটা হচ্ছে আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারবেন সেই পার্ট। দুইটি ক্যাটাগরিতে নিয়ে যান পুরো বিষয়গুলো। তো আমি হচ্ছে নিয়ে গিয়েছি মেমোরাইজিং পার্টে পেয়েছি 60 মার্ক। 200 মার্কের মধ্যে 60 হচ্ছে আপনি মুখস্থ না করলে পারবেন না। তার মধ্যে হচ্ছে ব্যাকরণের যে 30 মার্ক আপনার মুখস্থ করতে হবে। শব্দ গঠন, বানানের নিয়ম, বাক্য শুদ্ধি, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ, বাক্য গঠন, এগুলো থেকে আপনি 30 পাবেন এবং 30 কিন্তু আপনার মোটামুটি মুখস্থই করতে হবে। আর হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, এখানেও কিন্তু 30 মার্ক। তো এই যে ব্যাকরণ এবং বাংলা ভাষা সাহিত্য, এগুলোতে হচ্ছে এই 60 মার্ক। এগুলো কিন্তু আপনার মুখস্থ ছাড়া কোনোভাবেই আপনি ভালো করতে পারবেন না, যদি না আপনি বাংলা বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন। আরেকটা হচ্ছে স্কিল বেসড। এখানে কিন্তু আপনি 140 মার্ক অ্যাটেম্প্ট করতে পারবেন এবং এখানে অনেক বেশি নাম্বার আপনি তুলতে পারবেন। এখানে কি কি আসে? ভাব সম্প্রসারণ, সারমর্ম, অনুবাদ, কাল্পনিক সংলাপ, পত্রলিখন, গ্রন্থ সমালোচনা, রচনা। এবং যেগুলো আপনাকে আমি বলেছি, এগুলো সব ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপার। মানে আপনি কতটা সুন্দরভাবে বাংলা লিখতে পারেন সেটার উপর কিন্তু নির্ভর করবে আপনার বাংলায় কত নাম্বার আপনি পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখেন যে 140 সিকিউর করতে হলে আপনার বাংলা লেখার দক্ষতা বাড়াতে হবে। আর ওই পাশে যে মেমোরাইজিং পার্ট, সেখানে কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। তো দিনের যে প্রথম ভাগ, মানে সকালে আপনি যখন পড়তে বসবেন, চেষ্টা করবেন মেমোরাইজিং পার্টটা আগে পড়তে। তারপরে দ্বিতীয় ভাগে, মানে সকাল থেকে আপনি যদি দুপুর পর্যন্ত পড়েন, সেখানে আপনি মেমোরাইজিং পার্ট আগে রাখবেন। এরপরে বিকেল থেকে যে রাত পর্যন্ত আপনি পড়বেন, সেটা রাখবেন হচ্ছে স্কিল বেসড। তো দুইটি কিন্তু একটা ব্যালেন্স ওয়েতে আগাবে এবং আপনার প্রিপারেশন কিন্তু ভালো হবে। তো আমরা পরের একটা সাবজেক্টে যাই, ইংলিশ। ইংলিশে গিয়ে আর কি কোনো মুখস্থ টাইপের জিনিস পাইনি, অল্প কিছু জিনিস পেয়েছি। সেটা হচ্ছে লেটার টু দি এডিটরের যে লেটার অংশটা, অর্ধেক বলা যায়, ধরেন 10 মার্ক, সেই 10 মার্ক আপনি একটা কমন প্যাটার্ন বানিয়ে মুখস্থ করতে পারেন আর ভোকাবুলারি মুখস্থ করতে পারেন। এছাড়া পুরো ইংরেজির যে পার্টগুলো, এগুলো সব হচ্ছে স্কিল বেসড। তার মানে আপনি যদি মুখস্থ করতে চান তাহলে ভোকাবুলারি মুখস্থ করেন, লেটারটা মুখস্থ করেন, টাইম লাগবে না বেশি। কিন্তু ভোকাবুলারি মুখস্থ করতে আপনার একটু টাইম লাগতে পারে। মুখস্থ বলতে কি, সেটাও চর্চা। আপনি ভোকাবুলারি শিখবেন, সেটা সেন্টেন্সে ব্যবহার করা শিখবেন, তাতে আপনার কিন্তু লেখার দক্ষতাও বাড়বে। আর স্কিল বেস যেগুলো আছে, সেটা হচ্ছে ট্রান্সলেশন আসছে কিন্তু 50 মার্কের। তো এগুলো তো আপনার মুখস্থ করে হবে না, এটা কিন্তু আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করলে কিন্তু আপনার স্কিল গ্রো করবে। এরপর আসে হচ্ছে এসে, সেটাও 50। এখন বলতে পারেন যে এসে তো আমরা মুখস্থ ছাড়া লিখতে পারি না। সবসময় কিন্তু কমন টপিকে আসে না, আপনাকে আনকমন টপিকে কীভাবে এসে লিখতে হয় সেটা শিখতে হবে। নিজে যদি না জানেন, চ্যাট জিপিটি, গ্রক, এগুলোতে যেগুলো হচ্ছে চ্যাটবট আছে, এগুলোতে ইনপুট দিয়ে আপনি হচ্ছে কীভাবে এসে লিখতে হয় ভালোভাবে সেটা শিখে নেন। দেখবেন যে আননোন টপিকে যদি আপনি লিখতে পারেন, তাইলে যে জিনিসটা আপনি জানেন সেটা আরও ভালো লিখতে পারবেন। তো এটা কিন্তু স্কিল বেসড। আপনার স্কিল যত ভালো হবে, আপনি কিন্তু তত সুন্দর লিখতে পারবেন। এরপর প্যাসেজ এবং সামারি রাইটিং, এটাও কিন্তু স্কিলের উপরেই নির্ভরশীল। এখানে আপনি কোনো মুখস্থ আইটেম দিতে পারবেন না। হয়তো বা আপনি কানেক্টর শিখতে পারেন, হয়তো বা আপনি কীভাবে প্রশ্ন অ্যান্সার করতে হয় একটা প্যাটার্ন শিখতে পারেন, কিন্তু দিন শেষে এগুলো কিন্তু স্কিলের উপর নির্ভর করবে। এরপরে বাংলাদেশে যদি যাই, বাংলাদেশে মেমোরাইজিং পার্ট ভালোই আছে। যেমন আপনার ইতিহাস সম্পর্কে জানতে হবে, সেটা কিন্তু মেমোরাইজিং পার্টেরই অংশ। মুক্তিযুদ্ধ জানতে হবে, জুলাই আন্দোলন নিয়ে জানতে হবে। সবচেয়ে বেশি মেমোরাইজিং পার্টের একটা অংশ হচ্ছে সংবিধান, সেটা আপনাকে জানতে হবে। অর্থনীতির যে ডাটাগুলো, সেগুলো আপনাকে জানতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, জীবনের গতিপ্রবাহ, এগুলো সব আপনাকে জানতে হবে কিন্তু। আর এগুলো মুখস্থ ছাড়া আসলে আপনি লিখতে পারবেন না। ভৌগোলিক যে অবস্থান, বাংলাদেশের আয়তন থেকে শুরু করে নদীর আয়তন, বনের আয়তন, বিশ্বের যে ম্যাপ, সেখানে বাংলাদেশের অবস্থান, এগুলো কিন্তু আপনাকে কাইন্ড অফ মুখস্থই করতে হবে।
এরপর ফরেন যে পলিসি, সে ফরেন পলিসির ক্ষেত্রেও একই কথা, সেটাও কিন্তু মুখস্থই। এবং আপনার লেখার মান উন্নত করতে যে কোটেশন মানে উপরে লিখে শুরু করবেন, কোটেশন মুখস্থ না করলে কিন্তু আপনার নাম্বার খুব বেশি উঠবে না। এরপর জেন্ডার ইস্যু যেগুলো আছে নারী নিয়ে, এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনি মুখস্থ করলে আপনি বেশি নাম্বার পাবেন। আর স্কিল বেসড কি, এই বাংলাদেশে যেমন 46তম বিসিএসের যে প্রশ্ন এসেছে, সেখানে কিন্তু অনেক প্রশ্নই হচ্ছে বানিয়ে লেখা। মানে আপনি যদি বানিয়ে লেখার দক্ষতা না থাকে তাহলে আপনি কিন্তু ভালোভাবে অ্যান্সার করতে পারবেন না। 100 মার্কের মতো কমন আসছে, আর 100 মার্ক হচ্ছে আপনি বানিয়ে লিখতে হবে। তো ওই এক্সাম হলে আপনার বানিয়ে লেখার দক্ষতার উপরে নির্ভর করবে আপনি কত মার্ক পাবেন। দেন হচ্ছে গ্রাফ, চার্ট, ম্যাপস পুশ করার ক্ষমতা। মানে আপনি গ্রাফ জানেন, আপনি চার্ট জানেন, ডাটা জানেন, ম্যাপ জানেন, কিন্তু কোন প্রশ্নে ওইটা ঢুকাবেন সেটা আপনি জানেন না, তাহলে কিন্তু আপনি ব্যর্থ ভাই। আপনার কিন্তু জানতে হবে যে আমি যে জিনিসগুলো জানি, যে তথ্যগুলো জানি, প্রশ্ন যেভাবেই আসুক আমি আমার জানা তথ্যগুলো সেগুলোর মধ্যে পুশ করার ট্রাই করব, দেখবেন আপনার নাম্বার বাড়বে। এরপরে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আসি। ইন্টারন্যাশনালে মেমোরাইজিং পার্ট তো জানেনই, কনসেপচুয়াল ইস্যুস, যেখানে তত্ত্বীয় জ্ঞান, থিওরিটিক্যাল নলেজ চেক করা হয়, সেখানে কিন্তু আপনার মেমোরাইজিং পাওয়ার ছাড়া ভালো করতে পারবেন না, আপনাকে মুখস্থ করতে হবে অনেক তত্ত্ব। তো সেক্ষেত্রে 40 মার্ক, 100-র মধ্যে 40 মার্ক কিন্তু এই মুখস্থ আইটেমে আসবে। আর এমপিরিক্যাল ইস্যুস, সেখানেও কিন্তু 50% প্রশ্ন মুখস্থ টাইপেরই আসে। তো মোটা দাগে প্রায় 60 মার্কের মতো প্রশ্ন মুখস্থ পার্ট ইন্টারন্যাশনালে, এবং বাদবাকি যে 40 সেটা হচ্ছে আপনার অ্যানালাইসিস বেস লেখার উপর, যে আপনি খুব ক্রিটিক্যালি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারছেন কিনা, কি তথ্য আনছেন, রিলিভেন্ট কিনা। তো এগুলোর উপর নির্ভর করবে আপনার আসলে কত নাম্বার পাবেন এবং এটা কোয়ালিটিফুল হয়েছে কিনা। আর প্রবলেম সলভিংও একই জিনিস। প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার যোগ্যতা লাগবে, যে আসলে ইন্টারন্যাশনাল ইস্যুগুলো আপনি কিভাবে যুক্তি দিয়ে, ইন্টারন্যাশনাল রেফারেন্স দিয়ে, আইন দিয়ে প্রমাণ করতে পারেন, এবং যৌক্তিক কিছু সমাধান কিভাবে আপনি তাদেরকে দিতে পারেন, এটা হচ্ছে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে। তো এটাও আসলে স্কিল বেসের জিনিস। আর এখানে যা লিখিনি সেটা হচ্ছে গণিতের ক্ষেত্রে তো আর হচ্ছে মেমোরাইজিং পার্ট আর স্কিল বেসড কিছুই নেই, এগুলো পুরোটাই হচ্ছে স্কিল বেসড। মেন্টাল অ্যাবিলিটিও সেম, কিছু জিনিস মুখস্থ করতে হয়, বাট ওটা স্কিল বেসই বলা যায়। তো বাদ বাকিগুলো আর বলার মতো কিছু নেই। তো আপনি যদি কোনোভাবে এইটা সেপারেট করতে পারেন যে আমার 900 মার্কের পরীক্ষা, সেই 900 মার্কের এই 600 মার্ক হচ্ছে স্কিল বেসড আর 300 মার্ক হচ্ছে মুখস্থ, তো আপনি কিন্তু ইজিলি মুখস্থ জিনিসগুলোকে পড়ে যেগুলো স্কিল দরকার সেগুলো কিন্তু আপনি বাড়াতে পারেন। রিটেন ক্যান্ডিডেটরা সব থেকে বেশি ভুল করে কি, সব সময় দেখা যায় তারা যে মুখস্থ জিনিসগুলো এগুলো নিয়ে মাতামাতি বেশি করে। মানে আমার হচ্ছে আমি সাহিত্য পারি না, সারাদিন সাহিত্য পড়ছে, আমি ব্যাকরণ পারি না, সারাদিন ব্যাকরণ পড়ছে। ভাই, তোমার ভাব সম্প্রসারণও তো পড়তে হবে, ভাব সম্প্রসারণ কীভাবে ইউনিকভাবে লিখবে সেটাও তো তোমার জানতে হবে, কীভাবে সারমর্ম লিখবে সেটাও তো তোমাকে জানতে হবে, কীভাবে প্যাসেজটা ভালোভাবে সলভ করা যায়, আরও ইউনিক অ্যান্সার দেওয়া যায়, আরও সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করা যায়, সেটাও তোমাকে তো জানতে হবে। বাংলাদেশে তুমি মেমোরাইজিং পার্ট পড়লা, কিন্তু আননোন প্রশ্ন আসলে তুমি ডিল করতে পারলা না, তোমার তো নাম্বার বাড়বে না ভাই। তো আপনার রিটেন ক্যান্ডিডেট হিসেবে একটা লেসনই নিয়ে যান, সেটা হচ্ছে যাই পড়েন আর না পড়েন অ্যানালাইসিস করেন একটু বেশি, এবং এই দুইটি ক্যাটাগরিতে প্লিজ ভাগ করেন, যে আপনি কি মুখস্থ করবেন এবং কি স্কিল গ্রো করবেন। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।